গুড মর্নিং এভরিবডি। আজকে আমি তোমাদের হাফ সাবট্রাক্টর সার্কিট সম্পর্কে আলোচনা করব। সাবট্রাক্টর সার্কিটের সাহায্য নিয়ে আমরা দুই বা ততোধিক সংখ্যার বিয়োগ করতে পারি। আমাদের আজকের আলোচ্য বিষয় হাফ সাবট্রাক্টর সার্কিট। এই হাফ সাবট্রাক্টর সার্কিট হলো এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যার সাহায্যে আমরা দুটি বিটের বিয়োগ করতে পারি। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হাফ সাবট্রাক্টর সার্কিট কাকে বলে, অর্থাৎ হাফ সাবট্রাক্টরের সংজ্ঞা কি, তখন তুমি বলবে হাফ সাবট্রাক্টর হলো এমন এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে দুটি বিটের বিয়োগ করা যায়। আমি আজকে এই পর্বের ক্লাসে হাফ সাবট্রাক্টর সার্কিটের কার্য বা সংজ্ঞাটা তোমাদের এখন আমি বললাম। এখন আমি তোমাদের হাফ সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাবো। তারপর হাফ সাবট্রাক্টর সার্কিটের কার্যাবলী ট্রুথ টেবিলের সাহায্যে আমি প্রকাশ করে দেখাবো। তারপর হাফ সাবট্রাক্টর সার্কিটের যে আউটপুট দুটো বেরোবে তার লজিক্যাল এক্সপ্রেশনটা আমি কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমাদের শেখাবো। এবং সবশেষে হাফ সাবট্রাক্টর সার্কিটের লজিক সার্কিটটা কিভাবে তুমি ডিজাইন করবে সেটাও আমি তোমাদের শেখাবো। আবার আমি মনে করিয়ে দিই, হাফ সাবট্রাক্টরের কাজ আমি কি বললাম, দুটি বিটের মধ্যে বিয়োগ করে, অর্থাৎ বিয়োগ করার জন্য এই সার্কিটটা আমাদের প্রয়োজন। এখন আমি তোমাদের এই হাফ সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাচ্ছি, তোমরা সবাই লক্ষ্য করো। একটা হাফ সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রাম যখন তুমি আঁকবে তখন একটা আয়তাকার ব্লক আঁকবে প্রথম। এই আয়তাকার ব্লকের মধ্যে হাফ সাবট্রাক্টর কথাটা লিখে দেবে। হাফ সাবট্রাক্টর কথাটা লিখে দেবে। হাফ সাবট্রাক্টরকে সংক্ষেপে এইচএস বলা হয়, তাই ব্র্যাকেটের মধ্যে আমি এইচএস কথাটাও লিখে দিলাম। এবার হাফ সাবট্রাক্টর সার্কিট যেহেতু দুটো বিটের মধ্যে বিয়োগ করে, তাই তোমার ইনপুটে দুটো লাইন থাকবে এবং আউটপুটে দুটো লাইন থাকবে। আউটপুটের লাইন দুটো কি হবে আমি তোমাকে একটু পরে বলছি। দুটি বিটের বিয়োগ করে হাফ সাবট্রাক্টর সার্কিট, তাই ইনপুটে আমি দুটো লাইন নিলাম। এবার এই দুটো বিটের বিয়োগ করার পর যে আউটপুট বেরোবে তার একটা বিয়োগফল অর্থাৎ ডিফারেন্স বেরোবে এবং অপরটি ধার অর্থাৎ বড়। অর্থাৎ হাফ সাবট্রাক্টরের সার্কিটের ব্লক ডায়াগ্রামে দুটো আউটপুট থাকবে, যার একটা হলো ডিফারেন্স বা বিয়োগফল, একটা হলো ডিফারেন্স বা বিয়োগফল এবং অপরটি হলো ধার অর্থাৎ বড়। এই হলো আমাদের হাফ সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রাম, যেখানে আমরা দুটি ইনপুট এবং দুটি আউটপুট পেয়েছি এবং দুটি আউটপুটের একটি হলো ডিফারেন্স বা বিয়োগফল এবং অপরটি হলো বড় বা ধার। এখানে যদি এ এবং বি দিই তাহলে আউটপুটে কি হবে, ডিফারেন্স এবং বড়র ইকুয়েশন, এটা আমি কিছু পরে তোমাদের ব্যাখ্যা করব। ট্রুথ টেবিলটা আমি এখন আঁকবো, তারপর এই বড় এবং ডিফারেন্সের ইকুইভ্যালেন্ট সমীকরণটা কি হবে সেটা তোমাদের আমি বোঝাবো। এখন আমি ব্লক ডায়াগ্রামটা এঁকে ফেলেছি। এবার এই হাফ সাবট্রাক্টর সার্কিটের ট্রুথ টেবিলটা আমি ড্র করব এবং এই ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে এর কার্যপ্রণালীটাকে আমি তোমাদের ব্যাখ্যা করব। হাফ সাবট্রাক্টর সার্কিটের ট্রুথ টেবিল আঁকতে গেলে যেহেতু এখানে দুটো ইনপুট আছে, তাই তোমার নাম্বার অফ অ্যাক্টিভ রো হবে 2 to the power 2 সংখ্যক, অর্থাৎ 4টি, আর হেডার রো এর জন্য নেবে আরো একটি, অর্থাৎ মোট 5টা রো তোমাকে টানতে হবে। কলাম কটা করতে হবে, দুটো ইনপুটের জন্য তুমি দুটো কলাম করবে, এ একটা এবং বি একটা, আর ডিফারেন্স এবং বড়র জন্য আরো দুটো কলাম তোমার লাগবে, অর্থাৎ মোট 4টা কলাম লাগবে। দেখো আমি এর ট্রুথ টেবিলটা ড্র করছি। আগে এই ফিগারটা আমরা যেটা এঁকেছি, আগে এটা এঁকেছি ব্লক ডায়াগ্রাম।
এখন আমরা ট্রুথ টেবিলটা ড্র করব। তাহলে যেমন আমি বলছিলাম, প্রথমে তোমাকে 5টা রো টানতে হবে আর 4টা কলাম টেনে আগে ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা তৈরি করতে হবে। লক্ষ্য করো, আমি ড্র করছি। একটা, দুটো, তিনটে, 4টা, 5টা। এবার কলামগুলো টেনে দিই। ফার্স্ট কলাম ধরা যাক, যেমন আমি ওখানে ব্যবহার করেছি ইনপুট এ। দ্বিতীয় কলামটা ধরা যাক বি, অর্থাৎ দুটো ইনপুটের একটা আমি এ ধরলাম আর একটা বি ধরলাম। এবার ডিফারেন্স একটা কলাম হবে, এখানে ডিফারেন্স একটা কলাম হবে আউটপুটের জন্য। এবং বড়র জন্য একটা কলাম হবে। ব্যাস, আমার ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা হয়ে গেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সেই আগের নিয়ম মতোই আমরা ট্রুথ টেবিলগুলো করেছি, যেমন আমি আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে ব্যাখ্যা করেছিলাম। এবার আমরা ট্রুথ টেবিলে ইনপুট ভ্যালুগুলো বসাবো। 4টা অ্যাক্টিভ রো থাকলে 2টো 0 2টো 1 হবে প্রথম কলামে, তারপর একটা 0 একটা 1 বসবে দ্বিতীয় কলামে। এই আমার ইনপুট কম্বিনেশনগুলো আমি বসিয়ে নিলাম। এবার আমার এই রো ওয়াইজ দেখে ইনপুট ভ্যালুগুলোকে দেখে ডিফারেন্স এবং বড় কি হবে সেটা বসাতে হবে। এই আউটপুট বসানোর আগে তোমাকে বাইনারি বিয়োগ করার যে সূত্র, সেই সূত্রটা একবার মনে করতে হবে, তা নাহলে তুমি কাজটা করতে পারবে না। বাইনারি বিয়োগের সূত্রে আমরা জানি কি 0 - 0 = 0, 1 - যদি 0 করি ইকুয়াল টু 1, 1 - 1 যদি করি তাহলে হবে 0, কিন্তু 0 - 1 যদি করি তাহলে 0 - 1 ইকুয়াল টু হবে 1 বড় 1। ঠিক আছে, হাফ সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রামটা আঁকার পর আমরা ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা এঁকে ফেলেছি। এই ট্রুথ টেবিলের স্ট্রাকচার অনুসারে ডিফারেন্স এবং বড় এই আউটপুট ভ্যালু বসানোর জন্য তোমাকে এই বাইনারি বিয়োগের সূত্রগুলি মনে রাখতে হবে, যেখানে 0 - 0 = 0, 1 - 0 = 1, 1 - 1 = 0 এবং 0 - 1 = 1 বড় 1 হবে। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। এবার আমি রো ওয়াইজ এক্সপ্লেন করছি এবং আউটপুটগুলো বসাচ্ছি। ফার্স্ট 0 - 0 অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। 0 - 0 = 0, বড় কিছু নেই তাই বড়র ঘরেও 0। নেক্সট 0 - 1 অর্থাৎ এই সূত্রটা আমার কাজে লাগছে। একদম শেষে যে সূত্রটা আমি মেনশন করেছি 0 - 1 = 1 বড় 1 বসিয়ে দিলাম। নেক্সট 1 - 0 এই সূত্রটা 1 - 0 = 1 বড় কিছু নেই তাই 0 বসলো। ফাইনালি 1 - 1 এই সূত্রটা 1 - 1 = 0 বড় কিছু নেই তাই 0 বসে গেল। অর্থাৎ এইভাবে আমি একটা হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল আঁকলাম, যার মধ্যে হাফ সাবট্রাক্টরের কার্যাবলী আমি ব্যাখ্যা করতে পারলাম। এখন এই ট্রুথ টেবিলটা অনুসরণ করে ডিফারেন্স এবং বড় এদের লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশনটা কেমন হবে সেটা এখন আমি তোমাদের বোঝাবো। খুব মন দিয়ে তোমরা লক্ষ্য করবে। এজন্য আমার ট্রুথ টেবিলটার সাহায্য প্রয়োজন, তাই আমি ট্রুথ টেবিলটা রাখলাম, ওপরের অংশটা আমি মুছে দিচ্ছি। এর আগের পর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের বলেছিলাম, যখন তুমি এখানে ডিফারেন্স কলাম হিসেব করবে তখন যে যে ঘরগুলোতে 1 আছে সেইগুলো মিন টার্মকে সূচিত করে। অর্থাৎ এখানে ডিফারেন্সের ঘরে এই ঘর এবং এই দুটো ঘরে, দ্বিতীয় এবং তৃতীয় ঘরে
আমি দেখছি 1 আছে, অর্থাৎ এই দুটো ঘর মিন টার্মকে সূচিত করছে। অর্থাৎ এই দুটি একের জন্য এদের ইনপুটে যে ভ্যালুগুলো আছে সেখানে জিরো থাকলে, যে যে ভেরিয়েবলে জিরো আছে সেই ক্ষেত্রে আমি চলরাশির মাথায় বার বসাবো। সেই হিসেবে আমার এখানে 4টা টার্ম আছে, এটা m0, এটা m1, এটা m2, এটা m3, এবং আমি দেখছি ডিফারেন্সের ঘরে এই দুটো জায়গায় 1 আছে, অর্থাৎ এই দুটো রোকে, ইনপুট রোকে আমাকে ব্যবহার করতে হবে আমার সমীকরণের জন্য। তাই আমি এখানে ডিফারেন্স ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ ফার্স্ট m1 কমা m2। এটা আমি লিখতে পারি, যেহেতু মিন টার্ম 1 এবং মিন টার্ম 2 তে আউটপুটে ডিফারেন্সের কলামে 1 আছে, তাই আমি লিখতে পারি যে ডিফারেন্সের ইকুয়েশনটা হবে সামেশন অফ m1 কমা m2। এইবার পরের ধাপে এটা আমি সমাধান করে লিখতে পারি সমান m1 প্লাস m2, m1 প্লাস m2। এইবার m1 কি হবে? m1 এর ভ্যালুটা কিভাবে হবে? যেহেতু প্রথম এর ঘরে 0 আছে, তাই আমি লিখতে পারবো সমান a বার b, মানে a বার ডট b। আর m2 সমান লিখতে পারবো, 0 থাকলে বার বসে, a তে 1 আছে, b তে 0 আছে, অর্থাৎ b বার হবে, অর্থাৎ a ডট b বার। এবার এই দুটো ভ্যালুকে আমি এখানে বসিয়ে নেব। m1 এর মান পেয়েছি a বার b, তাই এখানে লিখলাম a বার ডট b, প্লাস m2 এর মান পেয়েছি a ডট b বার, তাই এখানে আমি লিখব a ডট b বার। এবার লক্ষ্য করে দেখো, এই যে অংশটা, এটা একটা ফর্মুলাতে রয়েছে কি, a বার ডট b প্লাস a b বার, অর্থাৎ a বার b প্লাস a b বার, অর্থাৎ এটা XOR গেটের ইকুইভ্যালেন্ট সমীকরণ রয়েছে। তাই এর পরিবর্তে পরের ধাপে আমি লিখে দিতে পারি সমান a XOR b, অর্থাৎ আমি পেলাম ডিফারেন্স ইকুয়াল টু a XOR b, এবং এটাই হলো আমার ইকুইভ্যালেন্ট সমীকরণ ডিফারেন্সের। অর্থাৎ আমরা পেলাম ডিফারেন্স ইকুয়াল টু a XOR b। ঠিক একই পদ্ধতি অনুসরণ করে এবার আমরা বড়র ইকুইভ্যালেন্ট সমীকরণটা নির্ণয় করব। একইভাবে আমরা লিখতে পারি বড় ইকুয়াল টু আমরা লিখতে পারি সামেশন অফ, 1 রয়েছে একমাত্র m1 এ, তাই আমরা লিখতে পারি সামেশন অফ m1। তার মানে m1 এর মানটা আমাকে বসালেই হয়ে যাবে। m1 এর মান আগেই আমরা হিসেব করেছি সমান a বার ডট b, তাই আমরা এখানে লিখে দেব সমান a বার ডট b। অর্থাৎ আমরা খুব সহজে বড়র মানটাও পেয়ে গেলাম, অর্থাৎ বড় ইকুয়াল টু পেলাম a বার ডট b। এইভাবে হাফ সাবট্রাক্টর সার্কিটের ডিফারেন্স এবং বড়র লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করার জন্য তুমি ট্রুথ টেবিলটার সাহায্য নেবে, এবং ডিফারেন্সের ঘরে যে যে স্থানে 1 আছে সেই মিন টার্মগুলিকে ব্যবহার করে তুমি ডিফারেন্স ইকুয়াল টু a XOR b পেয়ে যাবে। এবং একইভাবে বড় কলামে যে যে স্থানে 1 আছে, একমাত্র m1 এ রয়েছে, সেই টার্মটাকে নিয়ে তুমি খুব সহজে বড় ইকুয়াল টু লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় করতে পারবে। এতক্ষণ আমরা হাফ সাবট্রাক্টর সার্কিটের ডিফারেন্স এবং বড়র লজিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে, কিভাবে নির্ণয় করা সম্ভব, তা আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা হাফ সাবট্রাক্টর
সার্কিটটা ডিজাইন করব। হাফ সাবট্রাক্টর সার্কিট ডিজাইন করতে গেলে তোমাকে প্রথমেই ডিফারেন্স ইকুয়াল টু এ XOR বি এবং বড় ইকুয়াল টু এ বার বি এই সমীকরণ দুটিকে অবশ্যই মনে রাখতে হবে। তাই আমি ওপরের সমীকরণ দুটিকে রেখে নিচের অংশটিকে মুছে দিচ্ছি। লক্ষ্য করে দেখো, আমার এই যে সমীকরণ আমি পেয়েছি ডিফারেন্স, এখানে এ XOR বি আছে, অর্থাৎ একটা XOR গেট লাগবে, এবং বড়তে আমি পেয়েছি এ বার বি, যার এ বারের জন্য একটা নট গেট প্রয়োজন এবং ডট চিহ্নের জন্য একটা অ্যান্ড গেট প্রয়োজন। অর্থাৎ আমি কি বললাম, এটা XOR গেটকে বোঝাচ্ছে এবং এই ডট চিহ্নটা অ্যান্ড গেটকে বোঝাচ্ছে, আর বার চিহ্নটা নট গেটকে বোঝাবে। তাই আমার যে সার্কিটটা আমি আঁকতে চলেছি তাতে আমার প্রথমে তাহলে একটা XOR গেট লাগবে, যার ইনপুটে এ এবং বি থাকবে। আরেকটা অ্যান্ড গেট আমাকে আঁকতে হবে, যার ইনপুটে এ বার এবং বি থাকবে। প্রথমে আমি XOR এই অংশটা আঁকছি। তাহলে প্রথমে তোমাকে একটা XOR গেটের ছবি আঁকতে হবে। লক্ষ্য করে দেখো, প্রথমে একটা XOR গেট নাও, এর ইনপুটে দুটো দাও, একটা এ এবং আরেকটা বি। এ দিলাম এবং আরেকটা বি দিলাম। স্বাভাবিকভাবে এখান থেকে যে আউটপুটটা বেরোবে সেটাই হবে ডিফারেন্স। এই ডিফারেন্স ইকুয়াল টু লিখতে পারবো আমরা এ XOR বি। ওকে, এই XOR বি হয়ে গেল। এবার আমাদের এ বার ডট বি এই অংশটার জন্য সমতুল সমীকরণ থেকে কি করে সার্কিটটা হবে দেখো। এই জন্য আমার একটা অ্যান্ড গেট লাগবে, তাই প্রথমে আমি একটা অ্যান্ড গেট আঁকলাম। এই অ্যান্ড গেটের ইনপুটে একটা এ বার আছে, অর্থাৎ এ বার করার জন্য তোমাকে এ থেকে একটা লাইন টানতে হবে এবং তার সঙ্গে একটা নট গেট দিলেই তুমি এ বার পেয়ে যাবে। দেখো, এই আমি ইনপুটে এ বার করে দিলাম, এ থেকে একটা লাইন দিলাম, একটা নট গেট দিলাম, আর এ বার হয়ে গেল, সেটা ইনপুটে দিয়ে দিলাম। অপর ইনপুট বি, তাই বি থেকে একটা লাইন টেনে নাও, টেনে নিয়ে এই অ্যান্ড গেটে দিয়ে দাও। ব্যাস, তাহলেই তোমার কাজ হয়ে গেল। এবার এখান থেকে যে আউটপুটটা পাবো সেটাই হলো বড়, এটাই হলো বড়। বড় ইকুয়াল টু এ বার ডট বি। এতক্ষণ আমরা হাফ সাবট্রাক্টরের লজিক সার্কিটটি অঙ্কন করলাম, যেখান থেকে পেলাম ডিফারেন্স ইকুয়াল টু এ XOR বি এবং বড় ইকুয়াল টু পেলাম এ বার ডট বি। এখানে একটা ত্রুটি আছে, এটা এফএস হবে না, এটা হাফ সাবট্রাক্টরের ছবি এঁকেছি, তাই এটা হবে HS। প্রথম থেকে এই ত্রুটিটা ছিল, এটা আমি ঠিক করে নিলাম। অর্থাৎ আমাদের আজকের এই পর্বের ক্লাসে এতক্ষণ আমরা হাফ সাবট্রাক্টর সম্পর্কে আলোচনা করলাম। প্রথমে হাফ সাবট্রাক্টরের কার্যাবলী বলেছি, ব্যাখ্যা করেছি, তারপর এর ব্লক ডায়াগ্রামটা এঁকেছি, ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে এর কার্যপ্রণালীটাকেও আমরা ব্যাখ্যা করেছি, এবং সবশেষে আমরা হাফ সাবট্রাক্টরের লজিক সার্কিট অঙ্কন করেছি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। আমার আজকের পর্বের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের ক্লাসে আমি তোমাদের ফুল সাবট্রাক্টর সম্পর্কে আলোচনা করব।